সংস্কারবিহীন নির্বাচনে এগোবে না দেশ বলেন ডক্টর ইউনূস। জাতীয় ঐক্য ভাঙতে চলছে আন্তর্জাতিক ষড়যন্ত্র, সতর্ক থাকার আহ্বান। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের। জরুরি সংস্কার শেষে নির্বাচন চায় বিএনপি, সময় দেওয়ার পক্ষে জামায়াত। পিছপা হলে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না, মন্তব্য উপদেষ্টার। চাঁপাইনবাবগঞ্জে বৈষম্য বিরোধীদের নামে মামলা, বাণিজ্য সমালোচনার মুখে বাদীর ইউ-টার্ন, তদন্ত করে সঠিক প্রতিবেদন। মুন্সিগঞ্জে 10,000 অবৈধ গ্যাস সংযোগ, অভিযানে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা, ব্যবস্থা নেওয়ার তাগিদ। ময়মনসিংহে আবাসিক এলাকায় অবৈধ ইট ভাটা, টাকা দিয়ে প্রশাসককে ম্যানেজ করার অভিযোগ অস্বীকার ইউএনওর। ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এর অন্ত্যেষ্টিক্রিয়া আজ নয়াদিল্লিতে কংগ্রেস সদর দপ্তরে শেষ শ্রদ্ধা জানাবেন সর্বসাধারণ। এবং ইপিএলে ইপসউইচ টাউনকে 1-0 গোলে হারিয়েছে আর্সেনাল, উঠে আসলো পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সাথে আছি আমি সাইনা ইসলাম। সংস্কার ও নির্বাচন প্রস্তুতি একসঙ্গে চলবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার সকালে 2 দিনের ঐক্য সংস্কার ও নির্বাচন সংলাপ উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন তিনি। সংস্কার বিষয়ে ঐক্যমত প্রয়োজন জানিয়ে ডক্টর ইউনূস আরও বলেন, গণ অভ্যুত্থান বিরোধীদের অব্যাহত চক্রান্ত ঐক্য আরও মজবুত করেছে। আর সংস্কারের প্রাতিষ্ঠানিকীকরণে জোর দেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ। মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্ট। শুক্রবার সকালে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের আয়োজনে 2 দিনের ঐক্য সংস্কার ও নির্বাচন বিষয়ে জাতীয় সংলাপ শুরু হয়েছে। সংলাপে ভিডিও বার্তায় উদ্বোধন ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন আমরা উদ্বোধনী পর্ব শুরু করব। তিনি বলেন, নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের, কিন্তু সংস্কারের কাজে সব নাগরিককে অংশগ্রহণ করতে হবে। সংস্কার ও নির্বাচন প্রস্তুতি একসঙ্গে চলবে বলেও জানান ডক্টর ইউনূস। সংস্কারের যে মহান দায়িত্ব ঐতিহাসিক কারণে আমাদের কাছে এসে গেছে, এই দায়িত্ব আমাদের প্রত্যেককে, প্রতি নাগরিককে, রাজনৈতিক দলকে, প্রতিটি সামাজিক, অর্থনৈতিক, ব্যবসায়িক এবং ধর্মীয় জনগোষ্ঠীর প্রত্যেককে দৃঢ়তার সঙ্গে সংস্কারের মহাযজ্ঞে আনন্দের সঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের। নাগরিকদের নির্বাচনের তারিখ না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় সময় দিতে হয় না, কিন্তু সংস্কারের কাজে সকল নাগরিককে অংশগ্রহণ করতে হবে। দেশকে এগিয়ে নিতে ঐক্য, সংস্কার ও নির্বাচন তিনটিই প্রয়োজন বলে মন্তব্য করেন অর্থনীতিবিদ ও সোয়াসের অধ্যাপক মোস্তাক হোসেন খান। ঐক্য, সংস্কার, নির্বাচন, এই তিনটাকে আমাদের সামনে রাখতে হবে এবং এই তিনটার মধ্যে আমার মনে হয় সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ঐক্যের বিষয়টা। অর্থনীতিবিদ আলী রিয়াজ বলেন, যে কোনো সংস্কারের কার্যকারিতার জন্য প্রাতিষ্ঠানিকীকরণের পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন জরুরি। রাজনৈতিক সংস্কৃতির সংস্কার ছাড়া প্রাতিষ্ঠানিক সংস্কারগুলোকে রক্ষা করার পথ পদ্ধতি তৈরি না করে যে নির্বাচন আপনি করবেন, যেটা দাঁড়াবে সেটা হচ্ছে আপনি সেই নির্বাচনের মধ্য দিয়ে সামগ্রিকভাবে গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা, গণতান্ত্রিক প্রতিষ্ঠান সেগুলো আপনি রক্ষা করতে পারবেন না। এ সময় ঐক্য, সংস্কার ও নির্বাচন নিয়ে সব পক্ষের ঐকমত্য জরুরি, এমনটাই জানান বক্তারা। মোহাম্মদ আলাউদ্দিন, নিউজ ডেস্ক, দেশ টিভি। বিএনপি সংস্কার চায় না, নির্বাচন চায়, এমন অভিযোগ নাকচ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৭১কে ভুলে না যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, জনগণের ওপর কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না। আর সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কারের জন্য যতটুকু সময় প্রয়োজন তা জামায়াত দিতে চায় বলে জানিয়েছে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সাইফুল রিপনের প্রতিবেদন। ঐক্য, সংস্কার ও নির্বাচন নিয়ে 2 দিনের জাতীয় সংলাপের প্রথম অধিবেশনে অংশ নেন সরকারের উপদেষ্টা, অর্থনীতিবিদ, গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ব্যক্তিসহ রাজনৈতিক নেতারা। ফ্যাসিবাদ যেন আর ফিরে আসার সুযোগ না পায় সেদিকে সজাগ থাকার আহ্বান জানান বক্তারা। বলেন, রাষ্ট্রের শুধু উপরিকাঠামোর সংস্কার নয়, সাধারণ মানুষের রুটি রুজির ব্যবস্থার সংস্কার নিয়েও কথা বলতে হবে। আমরা কিন্তু একটা অসমাপ্ত জাতীয় মুক্তি সংগ্রামকে সমাপ্ত করার জায়গায় এসে দাঁড়িয়েছি। আমরা যেই বাংলাদেশ চাই সেই বাংলাদেশে যেন কখনোই আর ফ্যাসিবাদ ফেরত না আসে, কারণ ফ্যাসিবাদের
উদ্দেশ্যই হচ্ছে বারে বারে ফেরত আসার চেষ্টা করা। কিসের উপরে কাঠামো সংস্কার করবেন যদি আমার ভিত ঠিক না থাকে? ক্ষমতায়ন তো আসল ক্ষমতায়ন তো হলো রুটি রুজির ক্ষমতায়ন। সংস্কার খুব বড় স্বপ্ন, ঐক্য তার জন্য দরকার। নির্বাচনে যেতে হবে, কিন্তু তার আগে মানুষকে স্বস্তি দিতে হবে। জাতীয় নির্বাচনের আগেই পতিত সরকারের মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার আহ্বান জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকারকে প্রয়োজনীয় সময় দেওয়ার কথাও জানান তিনি। মানবতা বিরোধী অপরাধীদের বিচারের জন্য যে ট্রাইব্যুনাল গঠন হয়েছে, অবিলম্বে সেই বিচার কার্য সম্পন্ন করা দরকার। একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কারগুলো মিনিমাম প্রয়োজন সেগুলো সম্পন্ন করতে সুযোগ দিতে হবে। তারপরে একটা অবাধ, নিরপেক্ষ, ক্রেডিবল, ফ্রি এবং ফেয়ার একটা ইলেকশন সম্ভব। সংস্কার ও নির্বাচন নিয়ে বিএনপির সমালোচনাকারীদের উদ্দেশ্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতান্ত্রিক চর্চা ছাড়া কিছুই গড়ে উঠবে না। জনগণের ওপর কিছু চাপিয়ে দিলেও তা কাজে আসবে না। দুর্ভাগ্য আমাদের এখন কিছু কিছু বক্তব্য আসছে যে বিএনপি সংস্কার চায় না, নির্বাচন চায়। এই কথাটা সঠিক নয়। আমরা বারবার করে বলছি যে আমরা প্রয়োজনীয় সংস্কারটাকে শেষ করতে, ন্যূনতম যে সংস্কার প্রয়োজন একটা নির্বাচন করার জন্য, গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য, সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যেতে চাই। আমাদের প্রধান সংস্কৃতি এই দেশে গণতান্ত্রিক চর্চাই হয়নি, এখানে সংস্কৃতি গড়ে ওঠেনি। বারবার প্র্যাকটিস করা ছাড়া কিন্তু সেটা গড়ে উঠবে না। ইম্পোজ করে কোনো কিছু করা সম্ভব হবে না। এ সময় ৭১কে ভুলে যাওয়া যাবে না বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। জরুরি কথা আমার কাছে মনে হয়েছে যে আমরা যেন ৭১কে ভুলে না যাই। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সংস্কারে পিছপা হলে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না বলে মন্তব্য করেছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। উপদেষ্টা মাহফুজ আলম জানান, জানুয়ারির মাঝামাঝি সংস্কার কমিশনগুলোর রিপোর্ট দিলে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবে সরকার। এদিকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, রাজনৈতিক দলগুলোকে মনোনয়ন বাণিজ্য রুখতে হবে, অন্যথায় সংস্কারের সফলতা আসবে না। আরও জানাচ্ছেন নিয়াজ মোর্শেদ। বড় অংশ হয়ে থাকবে। শুক্রবার দুপুরে জাতীয় সংলাপের দ্বিতীয় অধিবেশনে অংশ নেন অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও রাজনৈতিক বিশ্লেষকরা। এ সময় সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সংস্কারে পিছপা হলে দেশের রাজনীতিতে স্থিতিশীলতা ফেরানো কঠিন হবে। এ সময় উপদেষ্টা মাহফুজ আলম জানান, সংস্কার কমিশনগুলো রিপোর্ট দিলে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবে সরকার। যদি আমরা সংস্কারের প্রশ্নে পিছপা হই, তাহলে আমি মনে করি না দেশের রাজনৈতিক যে স্টেবিলিটিটা আসার দরকার সেই স্টেবিলিটিটা আসবে বলে আশা করি। আগামী মাসে মাঝামাঝি শুরু থেকে শুরু হবে। কেউ কেউ বলছেন জানুয়ারির ৭, ১০, ১৫ যখনই আসবে আমরা একটা বৃহত্তর একটা কনসালটেশন হবে, এটা আশা করি হবে, এবং সব রাজনৈতিক দল, সব স্টেক হোল্ডারদেরকে নিয়ে। বদিউল আলম মজুমদার বলেন, রাজনৈতিক দলগুলো মনোনয়ন বাণিজ্যকে রুখতে না পারলে সংস্কারের সফলতা আসবে না। মনোনয়ন বাণিজ্য যখন হয় তখন রাজনীতিটা কিসে রূপান্তরিত হয়? ব্যবসায় রূপান্তরিত হয়। কিন্তু রাজনীতিটা হওয়ার কথা কি? জনগণের কল্যাণে রাজনীতি করার কথা। তো এটা কি কোনো আমাদের কাছে কিন্তু সালসা আছে, সে সালসা খাওয়াইয়ে কিংবা কোনো আইন করে এগুলো কি বন্ধ করা সম্ভব? এগুলো বন্ধ করা সম্ভব। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে ষড়যন্ত্র চলছে। আন্দোলনের নামে যারা চাকরিবিধি লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নেক্সট উইকেই এটা খুবই কঠোর পদক্ষেপ আসবে। যারা এরকম আন্দোলনের নামে চাকরিবিধি লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে, এবং আমাদেরকেও আমরা বলছি যে এখন সময় জনগণকে সেবা দেওয়ার, আমাদের যে গণতান্ত্রিক ট্রানজিশনটা সেইটাকে সঠিকভাবে করতে সহায়তা করার। এ সময় সব রাজনৈতিক দলগুলোকে সরকারের যৌক্তিক সমালোচনা করার আহ্বানও জানান উপদেষ্টারা। আমরা বলছি। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিদ আলম বলেছেন, আগামী 2 মাসের মধ্যে একাধিক রাজনৈতিক দল গড়ে উঠবে, কিন্তু জাতীয় নাগরিক কমিটির রাজনৈতিক দল হবে না, প্রেসার গ্রুপ হিসেবে কাজ করবে। শুক্রবার দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভায় একথা বলেন তিনি। শেখ হাসিনা গেল 16 বছরে কিছু অবকাঠামোকে দেশের উন্নতি দেখিয়ে ভেতরে ভেতরে যত অপকর্ম করা সম্ভব তা করেছে। শুদ্ধি অভিযান শুরুর আশা জানিয়ে সারজিদ আলম বলেন, তরুণ সমাজ তদবিরে বিশ্বাস করে না।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অ্যাজ অলওয়েজ ভবিষ্যতেও এটা একটা যেমন আমাদের ঐক্যের প্রতীক হিসেবে ছিল এই পুরো অভ্যুত্থানে, আগামীর বাংলাদেশেও সেভাবেই থাকবে। জাতীয় নাগরিক কমিটি এটা কোনো রাজনৈতিক দল হবে না। ভিতরে ভিতরে যত রকম অপকর্ম করা যায়, দুর্নীতি করা যায়, লুটপাট করা যায়, অর্থ পাচার করা যায়, সেগুলো করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে একটি বিস্ফোরক মামলা দায়ের করেন বারোঘরিয়া ইউনিয়নের কালিততলা গ্রামের ইউসুফ আলী নামের এক ব্যক্তি। অবশ্য এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। প্রতিবাদে ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে সংবাদ সম্মেলনও করেন তারা। এদিকে চাহিদা মতো টাকা না পেয়ে হয়রানিমূলক মামলার আসামি করা হয়েছে সাধারণ মানুষকেও। অন্যদিকে পুলিশ বলছে তদন্ত করে সঠিক প্রতিবেদনই দেওয়া হবে আদালতে। সহকর্মী তারেক রহমানের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হয় স্বৈরাচার আওয়ামী সরকারের। ৫ আগস্টের পর সারা দেশে শেখ হাসিনা সহ পতিত সরকারের সাবেক এমপি মন্ত্রী ও আমলাদের নামে শুরু হয় মামলা। কিন্তু অনেক জায়গায় মামলার সুযোগে বাণিজ্যের অভিযোগ ওঠে। উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলা করেন কেউ কেউ। তেমনি গেল ১ নভেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে চাঁপাইনবাবগঞ্জ ৩ সদর আসনের সাবেক এমপি আব্দুল মদুদ সহ আওয়ামী লীগ ছাত্রলীগের ২৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ২০ থেকে ২৫ জনকে আসামি করে মামলা করেন বারোঘরিয়া ইউনিয়নের কাতিরতলা গ্রামের বাসিন্দা ইউসুফ আলী। এতে দিনমজুর ও ব্যবসায়ী সহ অনেক নিরীহ মানুষকে আসামি করা হয়। এজাহার থেকে নাম বাদ দেওয়ার কথা বলে আসামিদের অনেকের কাছ থেকে টাকাও নেন বাদী ইউসুফ ও তার লোকজন। সম্প্রতি এ মামলায় ১১ আসামিকে কারাগারে পাঠায় আদালত। তবে আদালতে উপস্থিত হয়ে জামিন আপত্তি নেই আবেদন করায় বাদী ইউসুফ আলীকেও কয়েক ঘন্টা আটক রাখা হয়। এ মামলার আসামিদের একজন রাজমিস্ত্রি আব্দুস সাত্তার। আতঙ্কগ্রস্ত হয়ে কিছুদিন তিনি পালিয়ে থাকেন। পরে আত্মসমর্পণ করলে কিছুদিন কারাগারে থেকে জামিনে মুক্ত হন। ককটেল কি জিনিস তা দেখেননি দাবি করে মিথ্যা মামলার সঠিক তদন্তের দাবি জানান এই খেটে খাওয়া মানুষ। মামলা হয়েছে কি জন্য সঠিক আমি সেটাও জানি না, বা আমি কোনো দলের সাথে যুক্ত না। আমি এই রাজমিস্ত্রির কাজকর্ম করে খাই এ পর্যন্ত জানি আমি। সাত্তারের মতোই ষড়যন্ত্রমূলক মামলার আসামি হয়েছেন স্থানীয় সমাজসেবক সাদরুল ইসলাম ও বাবলু সহ আরো কয়েকজন। এমনকি মামলার সাক্ষীও এ নিয়ে বিব্রত। তিনি নাম প্রত্যাহারের আবেদন করেছেন আদালতে। তারা আমাদেরকে হয়রানি করার জন্য এবং আমাদের প্রতি অন্যায় অবিচার করে তারা একটা মিথ্যা মামলা করল। যারা কখনো রাজনীতির সাথে যুক্ত ছিল না তাদেরকে আসামি করে এই একটা মিথ্যা মামলা, বৈষম্য বিরোধীর ব্যানারে মিথ্যা মামলা জড়িয়ে আমাদেরকে হেনস্থা করা হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে মামলায় চাঁদাবাজি হচ্ছে জানিয়ে সবাইকে সতর্ক থাকতে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা। এই মামলাকে কেন্দ্র করে যত চাঁদাবাজি হচ্ছে বা যেটা হচ্ছে সেটা চাঁপাইনবাবগঞ্জ জেলা যে সমন্বয়ক টিম বা যারা আছে তারাও কেউ এটা জানে না। সমালোচনা হয় মামলাটি প্রত্যাহারের কথা ভাবছেন বাদী, তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। আর তদন্ত করে নিরাপদ ব্যক্তিদের অব্যাহতি দেয়া হবে বলে জানান পুলিশ সুপার। যারা মূল আসামি না, যারা ঘটনা ঘটায় নাই তাদের কিছু নাম যুক্ত করা হয়েছে। এটাই সমস্যা। এখানে কিছু নিরীহ মানুষকে ঢুকানো হয়েছে, কিন্তু তদন্ত করে তাদেরকে বাদ দেওয়া হবে। মামলাটা মিথ্যা না, তবে মামলার আসামিদের যে নাম দেওয়া হয়েছে একটু বেশি হয়ে গেছে। পরে আমরা তদন্ত করে প্রকৃত আসামি যারা তারাই যেন শাস্তি হয়। নিউজ ডেস্ক, দেশ টিভি। মুন্সিগঞ্জের কাচারিয়ায় অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। উপজেলার বিভিন্ন ইউনিয়নে বাসাবাড়ির পাশাপাশি শিল্প কারখানায় প্রায় 10,000 অবৈধ সংযোগ রয়েছে। এতে রাজস্ব হারাচ্ছে সরকার। সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে হামলার শিকার হতে হয় তিতাস কর্মকর্তাদের। মুন্সিগঞ্জ প্রতিনিধি সুমিত সরকার সুমনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সালমা জাহান। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসাবাড়ি এমনকি শিল্প কারখানায় ব্যবহৃত গ্যাসের বেশিরভাগের সংযোগ অবৈধ। তিতাস কর্তৃপক্ষের অভিযানের মুখেও বন্ধ হচ্ছে না এসব সংযোগ।
উপজেলার ইমামপুরা ইউনিয়নে গ্যাস সংযোগ দেয় পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে গড়ে ওঠা একটি সিন্ডিকেট। প্রতি সংযোগের জন্য নেওয়া হয় 40 থেকে 50 হাজার টাকা। সম্প্রতি এই ইউনিয়নের সংযোগগুলো বিচ্ছিন্ন করে দেয় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। 30,000 করে হেকলাইজারে টাকা দিছি আমরা গ্যাসের জন্য 50,000 করে টাকা দিছি, কিন্তু গ্যাস আমরা অল্প কয়েকদিন জ্বালানোর পরে আমাদের লাইন কাটিয়ে দিচ্ছে। যত মিল কারখানা আছে তারা এর সাথে যোগাযোগ আছে, এরা এইভাবেই গ্যাস চালাইতেছে, আমরা পাইতেছি না। কিস্তি উঠাই দিছি, সবাই কষ্ট করে টাকা দিছি, কিন্তু আমরা গ্যাস পাই নাই। আমরা 7 বছর হয়েছে গ্যাস পাইতেছি না। আমরা তো সরকারি হিসাবে আমরা টাকা দিছি, যে আমরা গরিবের কয়বার দুম, আমরা একবার টেয়া দুম, আমরা সারা জীবন একটু সুখ করে দুম। মানে আমরা সরকারিভাবে বৈধভাবে সরকারিভাবে গ্যাস চাই। সিন্ডিকেটের বিরুদ্ধে বিভিন্ন সড়কে বিক্ষোভ করেন ভুক্তভোগীরা। বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দানকারীদের মধ্যে একজনকে কুপিয়ে হত্যাও করা হয়। বেশ কয়েকজনকে গুরুতর আহত করা হয় বলে জানান স্বজনেরা। আলম মোল্লারে নির্মমভাবে মার্ডার করে, আরো কয়েকজনকে গুরুতর আহত করে। এখন বলবো কি ভাই, আমি তো বলতে গেলে আমার জানা নিরাপত্তা নাই। 2020 সালে এই গ্যাসের প্রতিবাদ করতে গিয়ে আলম মোল্লার নিঃসঙ্গভাবে হত্যা করে। এই বাহিনী হয়েছে গিয়া মজিবুর চেয়ারম্যানের প্রধান হতা, তার লাগে মিলন দর্জি আছে, উজ্জ্বল ভূঁইয়া আছে, মোশারফ আছে, তারপরে আরো এমনি করে 20 পর্যন্ত একটা কমিটি ছিল। উপজেলার বাকি 7টি ইউনিয়নে বাসাবাড়িতে চলমান রয়েছে অবৈধ গ্যাস সংযোগ। তা বন্ধে অভিযান চালালে হামলার শিকার হতে হয় বলে দাবি করেন এই কর্মকর্তা। আমরা অভিযানে গেছিলাম এবং আমরা আমাদের অফিসের স্টাফ, তারপর অফিসাররা জনগণের মাধ্যমে শিকার হয়েছে এবং আমাদের যে টেকনিক্যাল টিম ছিল তাদের মেশিনপত্র তারা কেড়ে নিচ্ছে আর কি, সেগুলো আমি বন্ধ উদ্ধারই করতে পারি। পরিস্থিতি এখন একটু স্বাভাবিক হওয়ার প্রেক্ষিতে মোবাইল কোর্ট আমরা পরিচালনা করছি অলরেডি। 5 আগস্টের পরে 7 থেকে 8টা মোবাইল কোর্ট পরিচালনা করছি। গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে দ্রুত ব্যবস্থা দেখতে চান এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি। নড়াইলে ধর্ষণের ঘটনায় এক ইউপি নারী সদস্যের মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে যশোর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্বজনসহ এলাকাবাসী। সহকর্মী শরীফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে নুসরাত শোভার রিপোর্ট। গত মঙ্গলবার নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত এক সদস্য টিসিবির পণ্য বিতরণ করছিলেন। পরে রাজিবুল ইসলাম নামে এক ব্যক্তি পাওনা টাকা দেওয়ার কথা বলে তাকে দৌলতপুর গ্রামের মুক্তার মোল্লার বাড়িতে ডেকে নিয়ে যান। সন্ধ্যার পরে তাকে ঘরের মধ্যে আটকে রেখে দুর্বৃত্তরা ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। ওই রাতে অসুস্থ হয়ে পড়লে পরদিন তাকে যশোর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার মৃত্যু হয়। আমার মারে নিয়ে গেছে ডাক্তারের কাছে নিয়ে গেলে আমার মারে চিকিৎসা করতে, আমার মা ভালো আছে না। তারপরে আমার মা সদর হাসপাতালে আমার মা চলে গেল। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিষয়টি তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানান এলাকাবাসী। ঘটনা সেটা আমরা কোনো অবস্থাতে মেনে নিতে পারি না। আসলে প্রকৃতপক্ষে এর সত্য উদ্ঘাটন করে যে প্রকৃতপক্ষে দায়ী বা দোষী শনাক্ত হয়, তদন্ত সাপেক্ষে এদের সঠিক বিচার আমরা আশা করি। বাসনা মল্লিককে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে শারীরিক নির্যাতন সহ আরও অনেক নির্যাতন করায় যশোর সদর হাসপাতালে সে মৃত্যুবরণ করে। আমরা পরিষদ তথা মাইজপাড়া ইউনিয়নবাসী এই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির কামনা করি। সচেতন নাগরিক হিসেবে এই কাজের সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ইউপি সদস্যের মৃত্যুর বিষয়টি অবগত জানিয়ে নড়াইল সদর থানার ওসি জানান, তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি সত্যতা যাচাইয়ের জন্য এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমি ঊর্ধ্বতন অফিসারকে অবহিত করে এই ঘটনাস্থলে আসছি। এই বিষয়টি অনুসন্ধান করতেছি। অনুসন্ধান পরবর্তীতে সঠিকভাবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। দিন দুপুরে ইউপি সদস্যের সঙ্গে এমন অমানবিকতায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার দেখতে চান এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি। কুড়িগ্রামে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন এক যুবদল নেতা।
শুক্রবার সন্ধ্যা 7টার দিকে উলিপুর পৌর শহরের থানা রোডে এই হামলার ঘটনা ঘটে। নিহত আশরাফুল আলম উলিপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। স্থানীয়রা জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অপর এক পক্ষের লোকজনের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে মারধরের শিকার হয়ে গুরুতর আহত হন আশরাফুল। পরে আহত অবস্থায় হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে উলিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ জানান, এ বিষয়ে আইনি ব্যবস্থার প্রক্রিয়াধীন রয়েছে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ধলেশ্বরী টোল প্লাজায় বাসের ধাক্কায় নিহত একই পরিবারের 4 জনের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার সকালে মুন্সিগঞ্জের সিরাজদিখানের নন্দনকোনা গ্রামের সামাজিক কবরস্থানে মা আমেনা আক্তার তার 2 মেয়ের দাফন করা হয়। আমেনা আক্তারের নাতি আইজকে তার বাবার বাড়ি নোয়াখালীতে দাফন করা হয়। গেল শুক্রবার সকাল 9:30টার দিকে এক আত্মীয়ের মৃত্যুর 4 দিনের মিলাদে আয়োজনে প্রাইভেট কারে করে গোপালগঞ্জে যাচ্ছিলেন তারা। এ সময় পেছন থেকে আসা ব্যাপারী পরিবহনের একটি বাস দাঁড়িয়ে থাকা প্রাইভেট কারটিকে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। মেজুমের জামাই, বড় মেয়ে, ছোট মেয়ে, আমার ওয়াইফ, তারপরে জামাইয়ের বোন আর শিশু আমার নাতি আয়াস, এরা সবাই রওনা দিছিল। 9:30টার দিকে বেরিয়েছে। পরে আমি বাসায় ছিলাম, ওইখান থেকে সেনাবাহিনী ফোন করছে যে আপনার ওই অ্যাক্সিডেন্ট করছে। আমার সেনাবাহিনী আমারে বলছে যে 4 জন ওইখানে মারা গেছে, আমরা হাসপাতালে রেখেছি, আর এই যে লাস্ট 4 জন মারা গেছে। ময়মনসিংহের ফুলপুরে বছরের পর বছর ধরে চলছে অবৈধ ইটভাটা। আবাসিক এলাকায় গড়ে তোলা এসব ভাটার কারণে মারাত্মকভাবে পরিবেশ দূষিত হলেও প্রশাসনের নেই কোনো নজরদারি। ইলিয়াস আহমেদের তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন তারেক মাহমুদ সুজন। ফুলপুর উপজেলায় এবছর 32টি ইট ভাটা শুরু হয়েছে ইট পোড়ানোর কর্মযোগ্য। এর মধ্যে 28টি ভাটাই চলছে অবৈধভাবে। এসব ভাটার কারণে নষ্ট হচ্ছে কৃষিজমি, গাছের ফলমূল ও সবজি ক্ষেত। খোলার যে ধোঁয়া, এই ধোঁয়া কিন্তু আমরা ফসলের বিশাল ক্ষতি হয়। ইটের ভাটায় আমাদের করতেছে মনে করেন গাছের কোনো ফল হয় না, যা কিছু করা হইতেছে সবাই যে মনে করেন একদম এই যে নিস্তেজ হইয়া হয়ে যায়, একটু বড় হয়ে পরে এইগুলাকে ধরে ধরে হয়ে যায়। প্রশাসনের নাগের ডগায় এসব ভাটা চললেও নীরব তারা, নেই কাগজপত্র। তবে পরিবেশ দূষণ করে কিভাবে চলছে এসব ভাটা, এমন প্রশ্নের জবাবে ভাটা কর্তৃপক্ষ বলছেন, বিজয় দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের জন্য ভাটা প্রতি তারা ইউনোকে দিচ্ছেন 50 থেকে 1 লাখ টাকা করে। আজকে টাকা চাইছি, টাকা পাঠাই ফুলপুর থানার মধ্যে 32টা ইট ভাটা আছে। একটা ভাটার তো মনে করেন সভাপতি হয়েছে লাইন তালুকদার, তার কাছে বললি যে কত টাকা করে নেয়, তারা তো সব টাকা নেয়, এটা নেয় সব দিয়ে একটা নষ্ট জমা। উপজেলার থেকে তদারকি নিচ্ছে না, তা আমরা কি করবো? এটা উপজেলা প্রশাসনকে অর্থের মাধ্যমে ম্যানেজ করে ভাটা পরিচালিত হওয়ায় নেই কোনো অভিযান, যার কারণে প্রভাবশালী এসব সিন্ডিকেটে জিম্মি সাধারণ শ্রমিকরাও। 6 মাসের লাগে 60,000, 50,000, 40,000 মানে যারা দিতে পারে এরকম ভাবে লইয়া আবার কাজ কলাই ওরা যারা যা দেয় কইয়ানে রেট দিব রেটে কম তাই নিতে হয়। আমরা অন্য কলাই দেয় এই রেটে মনে করুন যে সর্দাররা দিবার চায় না। 10 থেকে 15 বছর আগে যে রেটটা ছিল এই রেটটা এখনো চলতেছে। তবে সম্প্রতি ভাটা মালিকদের সঙ্গে নিজ কার্যালয়ে বসে আলোচনার বিষয়টি এড়িয়ে গিয়ে ইউএনও বলছেন টাকা নেওয়ার কথা অসত্য। এটা হচ্ছে যে এই ধরনের কোনো ইনস্ট্রাকশন আমাদের নাই, এবং আমরা হচ্ছে আমাদের যারা সুধীজন আছে তাদের সমন্বয়ে প্রোগ্রাম যেভাবে করতে হয় আমরা সেভাবে প্রস্তুতি নিচ্ছি। তারা যে বললো যে উপজেলা প্রশাসনকে তারা প্রতি ভাটা থেকে 1 লাখ থেকে 50,000 টাকা, না, এটা ভুল তথ্য। আমাদের অভিযান আছে, আগামী 22 তারিখ হচ্ছে আমাদের পরিবেশ অধিদপ্তর থেকে একজনকে করেছে, আমরা হচ্ছে অভিযান পরিচালনা করব। এ জেলায় ঢিলে ডালা অভিযানে 11টি ইটভাটা গুড়িয়ে দেওয়া হলো। 286টি ইটভাটার মধ্যে 253টিরই নেই কোনো ছাড়পত্র। লাইসেন্সবিহীন ইটভাটাগুলোর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। প্রায় 300 বছরের ঐতিহ্য নিয়ে এখনও টিকে আছে মানিকগঞ্জের হাজারীকুর। সারা দেশে এক নামে পরিচিত অনন্য স্বাদ আর মন মাতানো সুগন্ধের এই বিশেষ খেজুর গুড়, যার খ্যাতি এখন দেশের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে বিদেশেও। সহকর্মী আব্দুল আলিমের পাঠানো তথ্য চিত্রে অঙ্কন চৌধুরীর রিপোর্ট। কথিত আছে লোভনীয় স্বাদ আর মনোরম সুগন্ধের কারণে হাজারীগুড়ের প্রেমে পড়েছিলেন ব্রিটেনের রানী এলিজাবেথ।
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা এলাকায় প্রায় 30টি গাছি পরিবার বহু বছর ধরে হাজারি গুড় তৈরি করে আসছেন। এই গুড় তৈরি করে শতাধিক গাছি তাদের জীবিকা নির্বাহ করেন। শীত মৌসুমে 4 মাসে কোটি টাকার উপরে হাজারি গুড় বিক্রি হয় এবং প্রতি কেজির দাম হয় 1500 থেকে 2000 টাকা। তবে খেজুর গাছের সংখ্যা কমে যাওয়া এবং জ্বালানি খরচ বাড়ার কারণে এই পেশা থেকে আগ্রহ কমেছে। এছাড়া নকল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা না নেওয়ায় হাজারি গুড়ের ঐতিহ্য ও খ্যাতি হুমকির মুখে পড়েছে। সরকারি উদ্যোগে লোকসঙ্গীত আর হাজারি গুড় মানিকগঞ্জের প্রাণের সুর নামে জেলা ব্র্যান্ডিং করা হয়েছে, যাতে এই গুড়ের ঐতিহ্য ও সুনাম রক্ষা করা যায়। এটা অনেক পরিশ্রমের কাজ, আর এই হাজারি গুড় তৈরি করতে মনে করেন অনেক কষ্ট হয়। আর এই হাজারি গুড় তৈরি সব রস দেওয়া হয় না। হাজারি গুড় তৈরি করতে হলে আপনার 7 দিন গাছ শুকাইতে হয়। আর এই হাজারি গুড় যারা তৈরি করে সব গাছই পারে না। হাজারি গুড়টা একটু অন্যরকম। 1 কেজি হাজারি গুড় বানাইতে গেলে 14 লিটার বা 12 লিটার বা এখন 14 লিটার লাগবে, আর কয়েকদিন বাদে 12 লিটার রস লাগবে। প্রত্যেক বছরই নেই, তো এবার একটু নিজের বেশি নেওয়ার জন্যই করছে হচ্ছে আমার বড় বোনের কাছে পাঠাবো, তো সে থাকে সুদূর আমেরিকা। আমাদের মানিকগঞ্জের ঐতিহ্য আর কি, এটা হাজারি গুড়। এটা ঢাকাতেও অনেক বিদেশেও যায় গুড়টা। ঐতিহ্যবাহী হাজারি গুড়ের অস্তিত্ব টিকিয়ে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। হাজারি গুড় নিয়ে আমরা একটা মত বিনিময় সভা করেছি। এই মত বিনিময় সভার মূল উদ্দেশ্য ছিল আসলে হাজারি গুড় তৈরির প্রক্রিয়া সম্পর্কে আমরা যারা গাছি আছেন এবং গুড় প্রস্তুত করেন, বাজারজাত করেন, তাদের সবার সাথে কথা বলা, পাশাপাশি এই গুড় তৈরির প্রক্রিয়ায় যাতে আপনার নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়। খেজুর গাছ রোপণ, ভেজাল গুড় উৎপাদন রোধ এবং গাছিদের সহজ শর্তে ঋণ সুবিধা দিয়ে এই শিল্পকে টিকিয়ে রাখার দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি।